প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের 11তম অধ্যায়ের অঙ্কের কিছু সমাধানের যে বিষয় বা সূত্র, সেই সূত্র নিয়ে আমরা এখানে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে বোর্ডে এখানে যে টপিকসগুলো লেখা আছে, কাঁচামাল, একটি অংশ হলো প্রত্যক্ষ এবং অপর অংশ হলো এখানে পরোক্ষ। যে কোনো পণ্য তৈরি করতে গেলে আমাদের কিন্তু কাঁচামালের প্রয়োজন হয়। ওই যে কাঁচামাল থেকে আমরা পণ্যটি উৎপাদন বা তৈরি করে থাকি। যেমন আমরা যদি সুতা উৎপাদন করতে চাই, তাহলে সুতার সাথে সুতা উৎপাদন করতে গেলে আমাকে তুলা কিনতে হবে। এই তুলাই কিন্তু আমাদের প্রধান কাঁচামাল। আমরা যদি কাপড় তৈরি করতে চাই, তাহলে সুতা লাগবে, সুতার প্রয়োজন আছে। এই সুতাই হলো ওই কাপড় তৈরির প্রধান কাঁচামাল। যদি আমরা কোনো প্যান্ট বা শার্ট তৈরি করতে চাই, তাহলে আমাকে কাপড় কিনতে হবে। এই কাপড়ই হলো ওই প্যান্ট বা শার্ট তৈরি করার প্রধান কাঁচামাল। আমরা যদি আসবাবপত্র তৈরি করতে চাই, চেয়ার টেবিল, তাহলে এটার জন্য আমাকে কাঁচামাল কিনতে হবে। কাঠের হলে কাঠ কিনতে হবে, প্লাস্টিক হলে সেই প্লাস্টিকের উপকরণগুলো আমাদের সংগ্রহ করতে হবে। আমরা যদি কোনো বই বের করতে চাই কোনো প্রকাশনী সংস্থা থেকে, তাহলে ওই প্রকাশনী সংস্থা বইটা বের করার জন্য কাগজ কিনবে এবং কালি তাদের ব্যবহার করতে হবে। এইটা হলো ওই বই তৈরির প্রধান কাঁচামাল। অর্থাৎ এই মুখ্য বা প্রধান কাঁচামাল ছাড়া আমরা কখনোই ওই পণ্য তৈরি করতে পারবো না। এবার আসি পরোক্ষ কাঁচামাল। একটি গার্মেন্টস সেক্টরে বিদেশ থেকে কিন্তু অনেক পণ্যের অর্ডার আসে। প্যান্ট, শার্ট, এত পিস প্যান্ট তৈরি করতে হবে, এত পিস শার্ট তৈরি করতে হবে, এরকম আরো অন্যান্য পোশাক তৈরি করার জন্য কিন্তু অর্ডার আসে। ওই পোশাক তৈরি করতে গেলে কি কাপড় ব্যবহার করতে হবে সেটা ওই বিদেশি যারা ক্রেতা তারা কিন্তু বলে দেয়। এখন গার্মেন্টস সেক্টর ওই কাপড়টি ক্রয় করার পর যখন পণ্য তৈরি করে, এটার সাথে ওই পোশাক তৈরি করতে গেলে আমাকে পোশাকটা সেলাই করতে হবে, বোতামের ব্যবহার আছে, আরো অনেক বিষয়ের প্রয়োজন হয়। যে পণ্য তৈরি করবে ওটার সাথে মিল রেখে কখনো এই বোতাম সুতা কিন্তু কখনোই ক্রয় করা হয় না। এই বোতাম সুতা কিন্তু এই গার্মেন্টস সেক্টরে আগে থেকে কিন্তু ক্রয় করা থাকে। তারা ক্রয় করে কিন্তু একবারে অনেকগুলো ক্রয় করে তারা রেখে দেয়। এখন ওই পোশাক তৈরি করতে গেলে সুতার ম্যাচিং করা হয়। যে সুতাটা যেটা ব্যবহার করতে হবে সেই সুতা নিয়ে তারা এই পোশাকটি তৈরি করে। তাদের কাছে অনেক বোতাম থাকে, এখন শার্ট তৈরি করতে হবে। এখন তাদের কাছে যে শার্ট বোতামটা ভালো মনে হয়, তখন তারা এই বোতামটা ব্যবহার করে থাকে। তার মানে এই বোতাম এবং ওই সুতা ওই প্যান্ট বা শার্ট তৈরি করার জন্য এটা একটা কাঁচামাল, কিন্তু এটা পরোক্ষ কাঁচামাল। কারণ এই কাপড় ক্রয়ের সাথে মিল করে তারা কিন্তু কখনোই সুতা এবং বোতাম কিন্তু এখানে ক্রয় করে না। তো এটা হলো একটা পরোক্ষ কাঁচামাল। আবার দেখা যায় কি, একটা বই তৈরি করতে গেলে আমাদের প্রধান কাঁচামাল হলো কাগজ এবং কালি। কারণ কাগজ কালি ছাড়া কখনোই আমরা বইটা বের করতে পারবো না। এখন ওই বইটা তৈরি করার পরে সেলাই করার জন্য সুতা ব্যবহার হতে পারে, তারপরে আঠা তারা ব্যবহার করতে পারে। এই সুতা এবং আঠা কিন্তু এটা পরোক্ষ কাঁচামাল। আবার আসবাবপত্র তৈরি করতে গেলে আমাদের প্রধান কাঁচামাল যেটা কাঠ লাগবে, কিন্তু এই আসবাবপত্র তৈরি করতে গেলে আমরা পেরেক ব্যবহার করি বা ওইখানে কাঠের জন্য আঠা ব্যবহার করি। এটা কিন্তু একটা পরোক্ষ কাঁচামাল। তাহলে এটাই হলো আমাদের কাঁচামালের প্রত্যক্ষ এবং পরোক্ষ। এটা বুঝতে পারলে আমাদের মূল অঙ্কের সমাধানের ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু আর থাকবে না। শ্রম বা মজুরি এখানে প্রত্যক্ষ বা পরোক্ষতে আছে। আমি এটা উদাহরণের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করছি। সেটি হলো যে, মনে করো এটি আসবাবপত্রের দোকানে যখন আসবাবপত্র তৈরি করা হয়, সেখানে কিন্তু একজন মূল শ্রমিক থাকে, যে ওই আসবাবপত্র তৈরি করে। সেটা চেয়ার হতে পারে, টেবিল হতে পারে, হ্যাঁ, খাট হতে পারে। এইগুলো তৈরি করার পরে সেটা বিক্রি করা হয়। এখন ওই মূল যে কারিগর, তার সাথে কিন্তু আরো 2-3 জন থাকে যারা কাজ শিখতে আসে তার কাছ থেকে। এখন ওই যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তারা এই আসবাবপত্র তৈরি করে, মূল যে শ্রমিক তারপরে কিন্তু নির্ভর করে। এখন সে যদি না আসে তাহলে কিন্তু কাজ বন্ধ। আর তার সাথে যে 2-3 জন থাকে তারা শুধুমাত্র ওই মূল শ্রমিকের সহযোগিতা করে থাকে। কিন্তু মূল শ্রমিক না আসলে কিন্তু কাজটা কিন্তু বন্ধ থাকবে। তাহলে এইভাবেই যে ওই পণ্য উৎপাদনের জন্য যে শ্রমিক শ্রম দেয়, যার পরে প্রতিষ্ঠান নির্ভর করে তার শ্রমের পরে, এই শ্রমিকদেরকে যে মজুরি দেওয়া হয় সেটাকে বলা হয় প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ মজুরি। আর ওই শ্রমিকের সাথে যে হেল্পার থাকে, তাকে সহযোগিতা করার জন্য ওই হেল্পার বা সহকারীকে তাকে যে মজুরি দেওয়া হয় সেটাকে বলা হয় পরোক্ষ মজুরি। কারণ একটা প্রতিষ্ঠান মূলত প্রধান যে শ্রমিক তারপরেই কিন্তু নির্ভর করে, কখনো হেল্পার বা সহকারী তারপরে কিন্তু উৎপাদন কার্যক্রম নির্ভর করে না। আরোপণযোগ্য খরচ, এখানে আরোপণযোগ্য খরচ এটা দুইটা আছে, একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ। আরোপণযোগ্য খরচটা কিরকম,
যেমন আমি একটা বাড়ি তৈরি করতে চাই, বাড়ি তৈরি করতে গেলে এখন ঢাকা শহর, চট্টগ্রাম শহর বা অন্যান্য যে বড় শহরগুলো আছে, সেখানে যদি আমি বিল্ডিং তৈরি করতে চাই, তাহলে ওই কর্তৃপক্ষের কাছ থেকে আগে নকশা অনুমোদন করতে হবে। এখন ওই নকশা তৈরি করবো কার কাছ থেকে? ইঞ্জিনিয়ার। তা ইঞ্জিনিয়ার যখন আমাকে নকশা তৈরি করে দিবে, তো ইঞ্জিনিয়ারকে কিন্তু আমাদেরকে একটা পারিশ্রমিক দিতে হবে তার কাজের জন্য। এইটা হলো আরোপণযোগ্য খরচ। তারপরে আমরা বিভিন্ন বই আমরা পড়ে থাকি, এই বইয়ের পরে কিন্তু ডিজাইন করা থাকে বিভিন্ন পোশাক। এই যে আমার যে গায়ে যে গেঞ্জিটি আছে, এই গেঞ্জির কিন্তু নকশাটা, এখানে যে নকশা, এই নকশা কিন্তু একজন কি বলে যে ডিজাইনার, তাকে কিন্তু কাজটি করতে হয়েছে, আর তাকে কিন্তু একটা বেতন দেওয়া হয়। তো এইটা হলো আরোপণযোগ্য খরচ। বই তৈরি করা হয়, বইয়ের পরে নকশা থাকে, এইটা কিন্তু একটি আরোপণযোগ্য খরচ। আবার দেখা যায় যে বইতে আরো কিছু তথ্য দেওয়া ছিল যে জুতা তৈরি করতে গেলে জুতার মাপ লাগে, যেটাকে সাজ বলি, সেটা সেখানে যে খরচ করা হয় সেটা কিন্তু আরোপণযোগ্য খরচ। বিল্ডিং তৈরি করতে হলে মিক্সার ভাড়া, যেখানে সিমেন্ট বালি মিক্স করে আমাদের ঢালাই কাজ করা হয়, ওই মিক্সার ভাড়া কিন্তু একটি আরোপণযোগ্য খরচ। এই আরোপণযোগ্য খরচটা, সব খরচগুলোই আমাদের প্রত্যক্ষ ব্যয়। আর আরোপণযোগ্য খরচের আরেকটা অংশ হচ্ছে পরোক্ষ। সেই পরোক্ষ অংশ আবার 3 ভাগে বিভক্ত। একটা হলো কারখানা পরিব্যয়, এটি অফিস বা প্রশাসনিক উপরিব্যয়, এবং অপরটি হলো বিক্রয় বা বিতরণ উপরিব্যয়। কারখানা, যে কারখানার পরিবেশে পণ্য উৎপাদন করা হয়, সেই কারখানার সাথে কিন্তু অনেক খরচ কিন্তু এখানে জড়িত থাকে। যেমন সেই কারখানার ভাড়া, যদি কারখানা ভাড়া নিয়ে থাকে, তা কারখানা ভাড়া প্রদান করতে হবে। কারখানার যে দারোয়ান থাকে, তাকে বেতন দিতে হবে। তারপরে কারখানায় ম্যানেজার থাকে, তাকে বেতন দিতে হবে। ফোরম্যান থাকে, ফোরম্যান অর্থ হলো কি, যার আন্ডারে অনেকগুলো শ্রমিক নিয়োজিত থাকে, যিনি শ্রমিকদের উৎপাদন কার্যক্রম তদারকি করে থাকেন। এই ফোরম্যান বা সুপারভাইজার যেটাই বলি না কেন, তাকে একটি মজুরি দিতে হবে। ওই কারখানায় যদি আপ্যায়নের ব্যবস্থা থাকে, যে কারখানার অভ্যন্তরে চা নাস্তা বা ব্যবস্থা করলো, তাহলে সেটাও কিন্তু কারখানার সংক্রান্ত খরচ। কারখানার বিদ্যুৎ বিল, কারখানায় গ্যাস, তেল, জ্বালানি যে ব্যবহার করা হয়, এই সংক্রান্ত খরচকে বলা হয় কারখানার সংক্রান্ত খরচ। এবং এই খরচগুলোই আমার কারখানা উপরে ব্যয়ের মধ্যে এখানে নিয়ে আসতে হবে। তারপরে অফিস বা প্রশাসনিক উপরিব্যয়। কারখানার পরিবেশটা কিন্তু আলাদা, আর অফিসের কার্যক্রম কিন্তু এখানে আলাদা। এখন অফিস কর্মীর বেতন, অফিসে ম্যানেজার থাকে, তাকেও বেতন দেওয়া হয়। অফিসের বিদ্যুৎ বিল, অফিসের আপ্যায়ন খরচ, হ্যাঁ, তারপরে অফিস ভাড়া, এখানে মনিহারি খরচ আছে। এই জাতীয় খরচগুলোকে বলা হয় অফিস সংক্রান্ত খরচ। আরও আছে উপযোগ ব্যয়, মানে গ্যাস, পানি, বিদ্যুৎ বিল, অফিসের যেটা, এগুলো অফিস সংক্রান্ত খরচ। এবং এটা আমাকে অফিস বা যেটা বলা আছে প্রশাসনিক উপরিব্যয়, এটার মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করতে হবে। বিক্রয় বা বিতরণ উপরিব্যয়। একটি কারখানা, যেমন ওয়ালটন একটি ফ্যাক্টরি, দেশের জেলা বা থানা বা উপজেলা পর্যায়ে তাদের কিন্তু অনেক শোরুম থাকে নিজস্ব। এই শোরুমটা কোম্পানির নিজস্ব শোরুম। এই শোরুমে এটা কিন্তু ওই পণ্য বিক্রি করা হয় কোম্পানির। তাহলে শোরুমের পিছনে কিন্তু খরচ আছে। তো এই শোরুমের কর্মী থাকতে পারে, শোরুমের ম্যানেজার থাকতে পারে, যারা বিক্রয় সংক্রান্ত কাজের সাথে জড়িত। তাহলে বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় যে শোরুম, তার ম্যানেজারের বেতন দিতে হবে। ওই শোরুমের ভাড়া আছে, ভাড়া প্রদান করতে হবে। শোরুমের বিদ্যুৎ বিল প্রদান করতে হবে। এই সবই কিন্তু বিক্রয় সংক্রান্ত খরচ। আবার দেখা যায় কি, কোম্পানির প্রতিনিধি যে গাড়ির মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় মালামাল নিয়ে যায়, ওই পরিবহন খরচের জ্বালানি খরচ, ড্রাইভারের বেতন, এখানে রাস্তায় কিন্তু আরো খরচ থাকে। এই সমস্ত খরচে কিন্তু আপ্যায়ন খরচ থাকতে পারে, বিক্রয় সংক্রান্ত খরচ। তারপরে বিজ্ঞাপন খরচ আছে, বিক্রয় কর্মীর কমিশন আছে। এই যাবতীয় খরচ বিক্রয়ের সাথে জড়িত বিধায় এই খরচগুলোকে বিক্রয় বা বিতরণ উপরিব্যয়ের মধ্যে নিয়ে আসতে হবে। শিক্ষার্থীরা, আমি এখানে আলোচনা করলাম এই সূত্র সম্পর্কে। এখন এই অঙ্কটি করার জন্য আরেকটি সূত্র আছে। তা আমি যদি এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারি, তাহলে ওই সূত্রগুলো সহজে আয়ত্ত এনে আমি অঙ্কটির সমাধান সহজে করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমাদের সামনে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।